ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক পেয়েছে বাংলাদেশ। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ক্রীড়াঙ্গনেরই মানুষ আমিনুল হক, যিনি সাবেক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন। তবে একটা প্রসঙ্গের জায়গা চলে আসে, ক্রীড়াঙ্গনের মানুষরা তার কাছ থেকে কি এক্সপেক্ট করছেন এই মুহূর্তে। সত্যি কথা বলতে বাংলাদেশে খেলাধুলা বা ক্রীড়াঙ্গনকে আমরা এখন পর্যন্ত এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটি এই জায়গাটাতেই রাখতে চাই, কিংবা আমাদের যে সাইকোলজি সেই সাইকোলজিটা কাজ করে এইভাবে যে খেলাধুলা সবসময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। কিন্তু বিশ্ব ক্রীড়াঙ্গনে যদি আমরা একটা বিষয় দেখি তাহলে প্রফেশনালিজম বলে একটা কথা আছে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত হাতে গোনা গুটি কয়েক স্পোর্টস ছাড়া খুব একটা গড়ে উঠতে পারেনি। সেই জায়গা থেকে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে কি প্রত্যাশা করছে ক্রীড়াঙ্গন, সে ব্যাপার নিয়ে আজকের স্যাটারডে নাইট স্পোর্টস আমরা আলোচনা করতে চাই। আমাদের আজকের ট্যাগলাইন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে কি প্রত্যাশা ক্রীড়াঙ্গনের। স্টুডিওতে আলোচনার জন্য আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে দুইজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট জনাব ফাহাদ করিম। আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। ইটস আওয়ার প্লেজার। সেই সঙ্গে রয়েছেন খালেদ মাসুদ পাইলট, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বর্তমানে পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খুব সম্ভবত পাইলট ভাই আপনি পরিচালক হওয়ার পরে প্রথম আপনার সঙ্গে অনুষ্ঠান করছে মনে হয়, খুব সম্ভবত। সো ওই চেয়ারের একটা অনেক বড় ভার আছে। আমাদের সঙ্গে আরও একজন উপস্থিত হবেন, ঠিক এই মুহূর্তে এখন উপস্থিত হতে পারেননি, মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, তার সঙ্গে আমরা আলোচনা করবো। তবে ফাহাদ ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতেছি। আমি একদম যেই কথাটা আসলে বলছিলাম যে ক্রীড়াঙ্গনটা বা খেলাধুলাটা সবসময় আমাদের কাছে একটা এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটি পর্যায়ে আছে, বাট আমি যদি অ্যাজ আ প্রফেশন চিন্তা করি, ক্রিকেট ফুটবল এই দুইটা অ্যাজ আ প্রফেশন বাংলাদেশে দাঁড়িয়েছে, অবশ্যই দাঁড়িয়েছে, বাকি স্পোর্টসগুলো দাঁড়ায়নি। তারপরও ওয়ার্ল্ড লেভেলে কম্পিট করার জন্য আমি যদি একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট চিন্তা করি, ঠিক এই মুহূর্তে অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আপনার কি কি প্রত্যাশা থাকবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমতই আমি একটা স্বস্তির কথা বলতে পারি যে যখন স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে একজন ক্রীড়া প্রতিমন্ত্রী হয়, একটা জিনিস তো আমরা শিওর থেকে যে হি নোজ দ্য স্পোর্টস। সো আই থিঙ্ক দ্যাটস এ ভেরি গুড থিং টু স্টার্ট উইথ। এরপরে যেটা আমি ফুটবলের ক্ষেত্রে যদি বলতে চাই, আমাদের ফুটবলের আমরা সাধারণত খুব ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করি ফিফার আন্ডারে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের সরকারের সাথে, ইন পার্টিকুলার ক্রীড়া মন্ত্রণালয় এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আমাদের একটা খুব গভীর সম্পর্ক থাকে। সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইউজে, যেটা আপনি জানেন, মাঠ বলেন, স্টেডিয়াম বলেন, সব কিছু কিন্তু ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের। সো এই ক্ষেত্রে আমরা আশা করব যে ফুটবলের জন্য যেন বেটার ফ্যাসিলিটি আসতে পারে এবং একই সাথে অন্য সকল স্পোর্টসের জন্য। আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে আমিনুল ভাই ফুটবল ব্যাকগ্রাউন্ড বলে এখন আমি ফুটবলে আছি বলে আমি ফুটবলের কথা চিন্তা করবো, দ্যাটস নট ট্রু। একটা হেলদি গ্রোথের জন্য ওভারঅল স্পোর্টস সেক্টরের ডেভেলপমেন্ট প্রয়োজন। সো আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট আই উড এক্সপেক্ট ফ্রম হিম। আর এর বাইরে আমি এখনকার যদি আমি আমার নেইবারিং কান্ট্রি বলেন কিংবা নর্থ আফ্রিকা মরক্কোর এক্সাম্পল দিতে চাই, যেটা অত্যন্ত সাকসেসফুল হয়েছে ফুটবলে, আপনার স্টেট লেভেল থেকে কিন্তু হেভি ইনভেস্টমেন্ট হয় ইনফ্রাস্ট্রাকচার, ট্রেনিং ফ্যাসিলিটি এবং টেকনিক্যাল টিম ডেভেলপমেন্টে, যেখানে আপনার ল্যাকিংস থাকে। সো এই ধরনের যদি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার আসে, আমি বিশ্বাস করি বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় আসবেন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী নিজেই। সো ডেফিনেটলি আমরা এখানে আশা করতে পারি যে ভালো কিছু হবে, লং টার্ম কথা চিন্তা করে জেনুইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হবে, ট্রেনিং প্রোগ্রামের আপনার ইম্পর্টেন্স দেওয়া হবে এবং টেকনিক্যাল টিমের ইম্পর্টেন্স দেওয়া হবে। আপনি দেখবেন আমাদের কিন্তু ক্রীড়া সংস্থাগুলিতে সবসময় বিল্ডিং হয়, বাট ওই বিল্ডিংয়ের ভিতরে কারা কাজ করবে সেটা নিয়ে কিন্তু চিন্তাটা কম হয়। সো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়্যার উই নিড টু ওয়ার্ক অন। আই থিঙ্ক অ্যান্ড আমি খুব আশাবাদী, এতটুকু আমি বলতে পারি যে নট অনলি বিকজ হি ইজ এ ফুটবলার, বাট উনি একজন অ্যাথলিট, উনি একজন স্পোর্টস পার্সন। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট থিং। এবং আমি আশা করি যে আপনার একটা নন ইন্টারফেয়ারেন্স হবে, স্মুথ একটা অ্যাটমসফিয়ার হবে, স্পোর্টসের যে একটা নিউট্রাল ব্যাপার আছে সেটা সাস্টেইন করবে। এবং যেটা আমি বললাম আবারও, আপনার ইনফ্রাস্ট্রাকচার, ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল টিমের উপরে মিডিয়াম এবং লং টার্ম এবং শর্ট টার্ম ডেভেলপমেন্টও ডেফিনেটলি আমরা আশা করি কন্ট্রিবিউশন আসবে ইনশাল্লাহ। আমরা আরও অনেক আলোচনার প্রসঙ্গে ফিরবো। একটু পাইলট ভাই আপনার প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক সময় যে নির্বাচন হয়েছে, বর্তমানে যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি কিন্তু নির্বাচনের আগ থেকেই, মানে তিনি নির্বাচিত প্রতিমন্ত্রী টেকনোক্রেট কোটায় নির্বাচিত হওয়ার আগ থেকেই তিনি সেই জায়গাটাতে আমরা দেখেছি সবসময় সরব ছিলেন, আপনাদের কট্টর সমালোচক ছিলেন, কড়া সমালোচক ছিলেন। কিন্তু এই মুহূর্তে যখন তিনি একটা দায়িত্বে চলে এসেছেন, আপনারা সবাই মিলে একটা পরিবার, আপনারা সবাই মিলে ক্রীড়াঙ্গনকে ইন পার্টিকুলারলি আমি যদি চিন্তা করি ক্রিকেট, সেই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলের মধ্যে এক ধরনের প্রয়াস থাকবে। ঠিক এই মুহূর্তে আমি যদি সকল প্রকার সমালোচনা, সকল প্রকার ওই ক্রিটিক কাইন্ড অফ পার্সোনালিটি সেটাকে দূরে ছড়িয়ে আপনার কাছ থেকে এক্সপেকটেশন জানতে চাই যে আপনি অ্যাজ আ ডিরেক্টর কি এক্সপেক্ট করেন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে? আমাদের ক্রীড়ামন্ত্রী মহোদয়কে যেহেতু নতুন দায়িত্ব পেয়েছেন,
আমার মনে হয় যে গোটা বাংলাদেশের স্পোর্টসের কিন্তু উনি হচ্ছেন একদম পুরা কর্তা আমার কাছে মনে হয়। ওনাকে আসলে সবচেয়ে বড় জিনিস ওই চেয়ারটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি ওই চেয়ারটাকে কী করে সুন্দরভাবে ইউটিলাইজ করবেন আমার কাছে মনে হয়। এবং ভীষণ থাকতে হবে। একটা হচ্ছে ইন দ্য ফিল্ড, একটা হচ্ছে অফ দ্য ফিল্ড। তো একটা প্লেয়িং ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা আমাদের খেলোয়াড়দের সবারই থাকে, কিন্তু অফ দ্য ফিল্ড যে জিনিসটা আছে টেবিল চেয়ারের খেলা বা টেবিল চেয়ারে আপনি কতখানি আমাদের যেমন আপনি মনে আছে কিনা জানি, একটু আগে অফ এয়ার আমরা আলাপ করছিলাম, সালাউদ্দিন ভাই অ্যাজ এ প্লেয়ার কিন্তু অনেক নাম করা প্লেয়ার ছিলেন, কিন্তু তার জায়গা থেকে সালাউদ্দিন ভাইয়ের কাছে অনেক বেশি আশা ছিল, যেটা হয়তো সালাউদ্দিন ভাই পূরণ করতে পারে। বাট আমি মনে করি যে আমি ক্রীড়ামন্ত্রী যিনি হয়েছেন আমাদের আমিনুল ভাই, তাকে বলবো যে অবশ্যই তার এই জায়গাটা একটা হচ্ছে যে দেখেন, আমার ধারণার অনুধাবন হচ্ছে যে ধরেন প্রায় 15-20 বছর ধরে যে ধরনের ক্রীড়াঙ্গনটা চলছে, এটা একটা গতানুগতিক সিস্টেমে চলছে, যে চলতে হয়, ইভেন্ট নামাতে হবে, আচ্ছা ঠিক আছে একটা লিগ করতে হবে, আচ্ছা ঠিক আছে জেলা লিগগুলো কখনো করবো না, এটা একটা কোনো ধরেন আপনার কোনো ডিজাইন নাই। আমার কাছে মনে হয় দুইটা জিনিস করতে হবে। আমার কাছে যে জিনিসটা হচ্ছে যে সমন্বয়টা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ফেডারেশনের সাথে স্পোর্টস মিনিস্ট্রি এবং স্পোর্টস মিনিস্টার, এটা একটা সমন্বয়টা খুবই দরকার। একজন আমরা ভাই ব্রাদার, আমি মনে করি যে ফুটবল, ক্রিকেট, হকি প্রত্যেকটা আমরা যেমন উঠবো, ফুটবলে উঠবে, সবাইকে হাতে হাতে তুলতে হবে। বিকজ যে আপনি যদি পার্শ্ববর্তী দেশের কথা যদি ভাবেন, ইন্ডিয়ার কথা, ইন্ডিয়া কিন্তু ক্রিকেট এবং বলিউডে অনেক স্টার ছিল এবং অনেক বলবো পপুলার। তারা কিন্তু আস্তে আস্তে করে দেখবেন যে হকি, ফুটবল বা অন্যান্য ইভেন্টগুলোকে তাদের যে ব্র্যান্ড যেগুলো আছে তাদেরকে ওখানে ইউজ করেছে, ওখানে মার্কেটিং করেছে, সেই জায়গাগুলোকে তারা ভীষণ চিন্তা করেছে না আরও 20 বছর পরে আমরা যে কোথায় পৌঁছাবো। তো এইরকম পদক্ষেপ নিতে হবে, যে পদক্ষেপটা বর্তমানে যে খেলাগুলো আছে সেই খেলাগুলোকে গতিশীল বানানো এবং সাথে আপনাকে ডিজাইন বানানো রাইট পিপলকে দিয়ে, যে কী ডিজাইন করবো প্রত্যেকটা ইভেন্টের জন্য। ফুটবলের জন্য একটা আলাদা ডিজাইন, ক্রিকেটের জন্য আলাদা ডিজাইন, প্রত্যেকটা ইভেন্টকে কী করে সুন্দর নেক্সট 5 বছর একটা প্ল্যান, যে একটা প্রেজেন্টেশন থাকবে। আপনি একটা বিল্ডিং বানাবেন, আর একটা নিশ্চয়ই একটা 10 তলা বিল্ডিং বানাবেন, তো আর্কিটেকচার দিয়ে কিন্তু আপনি কিন্তু একটা নিশ্চয়ই 10 তলা বিল্ডিং ডিজাইন বানাচ্ছেন, কোথায় একতলায় কী ফ্যাসিলিটি থাকবে, 2 তলায় যে কী হবে, 3 তলায় কী হবে। তো আমার কাছে মনে হয় ঠিক এইরকম কিছু প্ল্যান থাকা উচিত, বা আমি আশা করি তারা ওনারা করবেন, যে এরকম একটা প্ল্যান হবে যেটা ফিউচার প্ল্যান, যে প্রথম 1 বছরে, 2 বছরে, 5 বছরে এবং 10 বছরে কোথায় যাবো, যেন যে মানুষটাই পরবর্তীতে আসবে সে যেন ওই জিনিসটাকে একইভাবে যেন চিন্তা করে, যেন এটা আমাদের দেশের প্ল্যান, আমরা এই দেশের প্ল্যানটাকে আমরা সামনের দিকে আগিয়ে নিয়ে যাবো। এখানে কিন্তু রেশারেশি কিছু নাই। পরিকল্পনার কথা আপনি বলছিলেন, আমি সেই জায়গা থেকে যদি আসলে আপনাকে জিজ্ঞেস করি, আমাদের আরও একজন অতিথি আছেন, তিনিও এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। বাট ক্রিকেট বোর্ড অন্যান্য সকল ফেডারেশনের মধ্যে সবচাইতে আর্থিকভাবে সমৃদ্ধশালী ফেডারেশন, সেটা আমরা সবাই জানি, এটা ওপেন সিক্রেট। কিন্তু ক্রিকেট বোর্ডের সত্যিকারের অর্থে আমি যদি ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশন বলি, কাজ করতে গেলে সবচাইতে বড় জটিলতার জায়গাটা তৈরি হয় প্রশাসনিকভাবে। যেহেতু আমি নিজেও 8 থেকে 10টা দিন ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করেছি, আমি খুব ভালো মতো অনুধাবন করতে পারি প্রশাসনিক জটিলতার জায়গাগুলো ক্রিকেট বোর্ডের ওভারকাম করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আর্থিক ব্যবস্থাপনা সব কিছু আছে, সেই জায়গাটা থেকে এখন যখন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আসছেন, আপনার কাছে কি মনে হয় যে এই প্রশাসনিক জটিলতাগুলো আপনারা কতটুকু এক্সপেক্ট করতে পারেন? আপনি তো নিজেই জানেন, ধরেন সাপোজ এক্সাম্পল আপনি, আমার কাছে মনে হয় যে আগে বিগত সময়ের কথা বলি, আমাদের একটা বিশাল বড় একটা সুন্দর সময় আমরা মিস করে গেছি। এর আগে যারা ছিলেন ক্রিকেট বোর্ডে, আমার কাছে মনে হয় আপনি জানেন যে পাপন ভাই একাধিক, যে উনি ছিলেন বোর্ড প্রেসিডেন্ট এবং সাথে ক্রীড়া মন্ত্রীও ছিলেন, উনি কিন্তু আমার কাছে মনে হয় ইশারা করলে অনেক কিছু সম্ভব ছিল বাংলাদেশে। আমার মনে হয় এমন একটা সুন্দর প্রশাসনিকভাবে উনি কিন্তু অনেক স্ট্রং ছিলেন। তো আমি মনে করি যে আমাদের বর্তমান ক্রীড়ামন্ত্রী যিনি হয়েছেন আমিনুল ভাই, আমি মনে করি যে তার একটা খুব ব্লেসিং খুবই দরকার প্রত্যেকটা ফেডারেশনের জন্য। তার একটা, বিকজ আপনি যতই আমাদের ফুটবল ফেডারেশন বলেন, ক্রিকেট বোর্ড বলেন, আপনাদের যতই ইভেন্ট করেন বা বিভিন্ন প্রোগ্রাম রাখেন না কেন, একটা মিনিস্ট্রি থেকে যখন আপনি বিভিন্ন জেলা পর্যায়ের জন্য একটা চিঠি যাবে এবং সমন্বয়ে, তখন কিন্তু আলাদাভাবে ডিসি ওটা টেক কেয়ার করে। এবং আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের কিন্তু জং পড়ার মতো ধরে আছে। এই 2টা জায়গা থেকে প্লেয়ার তৈরি হয় আমাদের গোটা বাংলাদেশে। আপনি যদি দেখেন, একটা হচ্ছে জেলা পর্যায় থেকে, আর পরবর্তীতে আসলো ওটা যে বিকেএসপি, এই 2টা জায়গা থেকে আমাদের প্লেয়ার তৈরি। আপনি যখন দেখবেন যে 2টা জায়গায় কলাপস করাতে, 2টা জায়গা থেকে লিগ হয় না বেশিরভাগ সময়, এবং বিকেএসপি থেকেও কিন্তু ওরকম কোয়ালিটি প্লেয়ার আর বেরিয়ে আসছে না। আপনি যদি দেখেন আজ থেকে 25-30 বছর আগে যখন যদি কথা বলেন, তো তখন দেখবেন বিকেএসপি থেকে কী টাইপের প্লেয়ারগুলো বেরিয়ে আসতো। এবং জেলা পর্যায়ে থেকে তখন আমি বলবো যে জেলা পর্যায়ে যে অর্গানাইজাররা ছিলেন, তারা ছিলেন স্পোর্টস লাভার, মানে নিজের বাসা থেকে উল্টা টাকা খরচ করে দিয়েছে বিভিন্ন লিগগুলো চালাতেন, এবং ক্লাবগুলো ছিল এরকম খেলার জন্য নিবেদিত প্রাণ। এখন সময়ের প্রেক্ষিতে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেত। এই জন্য আমার কাছে মনে হয় যে আমি বলবো যে যিনি আমাদের আমিনুল ভাই, আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট একটা ডিজাইন বানানো, এটাকে দৌড়ানোর জন্য প্রত্যেকটা জেলাকে এমনভাবে লিগ সিস্টেম করা, লিগের এলিগেশন সিস্টেম করা, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ফেডারেশন থেকে আপনার ডিজাইনটা নেওয়া, বিকজ ওনার জন্য তো উনি তো সারাক্ষণ ডিজাইন করতে পারবেন না, বিকজ প্রত্যেকটা ফেডারেশন থেকে ডিজাইনটা নেওয়া এবং এই ডিজাইনটাকে ওনার মতো করে দেখি, যেহেতু প্লেয়িং ব্যাকগ্রাউন্ড আছে, উনি ওনার মতো করে দেখে ফাইন টিউন করে ওটাকে ইমপ্লিমেন্ট করা, এবং সরকার এবং ফেডারেশনগুলো যদি সমন্বয়ে কাজ করে, আমি শিওর যে আপনি বাংলাদেশে
প্রচুর মানে স্পোর্টস লাভার, মানে বাংলাদেশে এত জনপ্রিয় একটা জায়গা। ফুটবল আপনি যদি যান উপজেলা পর্যায়ে যেভাবে খেলা হয়, যেভাবে পাগলের মতো খেলে, ক্রিকেট যেভাবে খেলে, শুধুমাত্র আমাদের ফেডারেশনগুলো বা অর্গানাইজেশনগুলো ঠিকমতো আমরা কাজ করতে পারছি না। এই জায়গাটা নিয়ে খালেদ মাসুদ পাইলট কথা বলছিলেন। আমাদের সঙ্গে মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ, তিনি অলরেডি উপস্থিত হয়ে গেছেন। আমন্ত্রণ আপনাকে স্যাটারডে নাইট স্পোর্টসে। থ্যাংক ইউ। এবং আমরা যে বিষয়ে কথা বলছিলাম মূলত সেটা হচ্ছে যে খেলাধুলাকে বা ক্রীড়াঙ্গনকে আমরা সবসময় কিন্তু আমাদের সাইকোলজিক্যালি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যেই চিন্তা করি। সেটার প্রফেশনালিজমটা আমাদের দেশে এই দুইটা স্পোর্টসে হয়তো বা খুব গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করেছে, কিন্তু বাদবাকি স্পোর্টসগুলোতে ইমপ্রুভ করে নাই। আমার একদম শুরুর প্রসঙ্গের জায়গাটা আপনার কাছে এখানেই থাকবে যে একটা দুর্নাম আছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের, যে অলিম্পিক অ্যাসোসিয়েশন খুব ভালো ইভেন্ট করতে পারে, খুব ভালো ইভেন্ট আয়োজন করতে পারে, কিন্তু লং টার্ম অ্যাথলেট ডেভেলপমেন্টের জায়গাটাতে আমাদের বাংলাদেশে আর্থিক সংকটের জায়গা আছে, বিপণন ব্যবস্থার সংকট আছে, অনেক কিছুই আছে। বাট ঠিক এই মুহূর্তে আপনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের দায়িত্বে আছেন, একজন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী এসেছে। এই সংকটগুলো অ্যাড্রেস করে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আসলে কোন জায়গাটা আপনি এক্সপেক্ট করতে চান? ধন্যবাদ স্বামী। আসলে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড নিয়ে কিন্তু আসলে মেনি অফ আস উই আর নট ভেরি ক্লিয়ার। জি। এটা হলো প্রথম জিনিসটা। কারণটা হচ্ছে যে অলিম্পিক অ্যাসোসিয়েশন ডিলস উইথ অলিম্পিয়াজম অ্যান্ড অলিম্পিক মুভমেন্টস। এই দুইটার কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু দেখবেন যে প্লেয়ার তৈরি করার কাজ কিন্তু অলিম্পিকের না, প্লেয়ার তৈরি করার কাজ ফেডারেশন। বাট এগুলাকে সংগঠিত করে তাদেরকে একটা লিফট দেওয়া, সেই জায়গাটায় কিন্তু অলিম্পিকের অনেক কাজ আছে। মাল্টি স্পোর্টস গেমসগুলো যেখানে হয়, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিক, সেই জায়গায় যেতে হলে অলিম্পিক অ্যাসোসিয়েশন প্লেস দি ভাইটাল রোল। কিভাবে নিবে, কাদেরকে নিবে, কতজনকে নিবে, তাদের প্রমোট করে। এখন আমাদের কাজটা কোথায় থাকে অলিম্পিকে? অলিম্পিকের কাজটা থাকবে অনেক কোচ, অনেক ট্রেনিজ, অনেক নতুন নতুন মুখকে আমরা ট্রেনিং করাতে পারি। এগুলার কিছু ফান্ড আমাদের কাছে আসে, সেটা দিয়ে কিন্তু প্রতিনিয়ত আমরা স্কলারশিপ দিচ্ছি। আপনি যাচ্ছেও তারা, এবং আপনি জানবেন হয়তো বা কিছুদিন আগেও শুটিং ফেডারেশনের প্রায় 3 জনকে স্কলারশিপ দেওয়া হয়েছে 4 বছরের জন্য। প্রতি মাসে তারা প্রায় অ্যাবাউট $1,500 করে পান। এটা কি আপনারা কেউ জানেন? এটা কিন্তু অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে করে দেওয়া হয়েছে। কারদেরকে দেওয়া হয়েছে? যারা প্রমিনেন্ট, যারা ফিউচার আমাদের, তাদেরকে স্কলারশিপটা দেওয়া হয়েছে। তাদেরকে কিন্তু কমপ্লিট টাকাটা তাদের অ্যাকাউন্টেই যায়। নট দ্যাট অলিম্পিক অ্যাসোসিয়েশন রিসিভ করে তারপরে তাদেরকে পাঠায়। ইটস নট লাইক দ্যাট। এটা তাদের অ্যাকাউন্টে যায়, শুধু আমরা নমিনেট করে দিই, ওনাদেরকে দেওয়া যাবে। এখন কথা হচ্ছে শুধু এটা এখানে না, আমরা সাঁতারকেও দেওয়া হয়েছে, এরকম করে কিন্তু এর আগে অ্যাথলেটিক্সকেও দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে প্লেয়ারদেরকে তুলে আনার জন্য অলিম্পিক আইওসির থেকে আমরা যেই সাহায্যগুলো নিতে পারি সেটার ম্যাক্সিমাইজ করার জন্য কিন্তু আমরা চেষ্টা করি, এবং প্রতিনিয়ত কিন্তু এটা হচ্ছে। তার মানে হচ্ছে স্পোর্টসটাকে সোশ্যাল ডেভেলপমেন্টের ভিতরে নিয়ে আসার জন্য অলিম্পিক মুভমেন্টটা জরুরি। এবং সেখানে দেখানো হচ্ছে ইয়ুথদেরকে মোটিভেট করতে হবে, স্পোর্টসে আসতে হবে, ইয়ুথদেরকে মোটিভেট করে আমরা এডুকেটেড করব, সো দ্যাট দে গেট ইনভলভ ইন দ্য স্পোর্টস অ্যাজ ওয়েল। যারা একটু বয়স্ক হয়ে গেছেন, যারা কোচিংয়ে আছেন, যারা অন্য কোনো কাজে আছে, সেই জায়গাগুলোতে আমরা তারা এডুকেটেড করলে এটা টোটাল দ্য কান্ট্রি, দ্য টোটাল সোসাইটি উইল বিকাম মোর স্পোর্টি অ্যান্ড মোর কি বলবো যে বাজে কাজের থেকে একটু দূরে থাকবে। এইটাই হচ্ছে কিন্তু আসল কাজ। এখন কেউ যদি ধরেন আমাদেরকে জিজ্ঞেস করে যে ফেডারেশনকেও কিন্তু আমরা ছোট ছোট ফেডারেশনগুলোকে ছোট ছোট সাহায্য করা সম্ভব। কিছু কিছু জায়গায় আমাদের নিজেদের তহবিল থেকে, কিছু কিছু জায়গায় হয়তো অলিম্পিকের কিছু টাকা পাওয়া যাবে, সেই জায়গা থেকেও কিন্তু করা হয়। এবং সেই জায়গাগুলোতে যখন তাদের করা হচ্ছে, এবং ওই কারণেই বড় হয়ে আসে না। ধরেন এটা যদি আমি ফুটবল ফেডারেশনকে দিতাম টাকাটা, তাহলে ফ্ল্যাশ হতো, কিন্তু এটা দেওয়া হচ্ছে না। দেওয়া হচ্ছে কাকে? সাইকেলিংকে দেওয়া হচ্ছে হয়তো বা তাইকোয়ান্ডোকে, তাই হচ্ছে হয়তো বা উশুকে, এরকম ছোটো ফেডারেশনগুলোকে, সেগুলোকে অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদের তরফ থেকে সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করছে। এবং বেশি যেটা করার হচ্ছে যে ফেডারেশনগুলো যারা আছে, আমরা প্রায় 50টা ফেডারেশন, এবং ক্রিকেট এবং ফুটবল যদি বাদ দেন 48টা ফেডারেশন, এদের সবাইকে একটু মোটিভেট করা টু বি ইন দি স্পোর্টস, নট টু বি ইন দি স্পোর্টস পলিটিক্স। আমরা কিন্তু সেরকমটাই চেষ্টা করছি। আমরা এই অলিম্পিক অ্যাসোসিয়েশন আসার পরে কিন্তু আপনি জেনে থাকবেন হয়তোবা যে স্পোর্টসের যে ফেডারেশনগুলো আছে তাদের সেক্রেটারিজ ফোরাম একটা করা হয়েছে, এবং তারা কিন্তু দে আর ওয়ার্কিং, দে নো ইচ আদার নাও। কেউ কারো শত্রু না। কোনো একটা ঝামেলা হলে, কোনো একটা কিছু না জানলে তারা কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলে দে আর অ্যাড্রেসিং দি প্রবলেম। তো এইটা একটা প্রথম ধাপ, যে ধাপটাতে আমরা চেষ্টা করেছি সবাইকে একসাথে করে আনার জন্য একটা প্ল্যাটফর্মে, সো দ্যাট দে নো দেয়ার প্রবলেম, দে নো দেয়ার ইস্যুস, অ্যান্ড দে ক্যান বি এক্সটেন্ডিং হেল্প টু এভরিবডি।
তো এখান থেকে তারা এখন হচ্ছে কি, এখন সবাই মোটিভেটেড, তারা কাজ করে যাচ্ছেন। এখন আমাদের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আসছেন, এটা সৌভাগ্য বলতে হবে যে স্পোর্টস ফিল্ড থেকে একজন আসা আর স্পোর্টসের বাইরে থেকে একজন আসার মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ উনি এগুলো স্ট্রাগলগুলো দেখেছেন, উনি ফেস করেছেন। এখন পয়েন্ট হচ্ছে, যখনই আমরা উপরে বসি তখন আমার এই জায়গায় বসে থেকে আমি যত সহজে কথা বলি, উপরে বসে ততটা কাজ সহজ না, বিকজ দেয়ার আর সো মেনি লিমিটেশনস, দেয়ার সো মেনি অবস্ট্রাগল। এইটা উনি যতদিন তাড়াতাড়ি, যত সহজে এটাকে নেগোশিয়েট করতে পারবেন, যতটুকু সহজে উনি মনে করবেন আসলে ওনাকে কারেক্ট অ্যাডভাইসগুলো দেওয়ার লোক কারা। আপনি মনে রাখবেন, আমি যেটা বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে, আমরা অনেক সময় দেখি যে যখনই ক্ষমতায় আমরা কেউ যাই, তার আশেপাশে অনেক মানুষ চলে আসি অনেক রকমের বুদ্ধি দেওয়ার জন্য। সব মানুষগুলো কিন্তু বুদ্ধির ততটা পরিপক্ক না দেওয়ার জন্য, এবং অনেক সময় অনেকে মিসগাইড করা হয়। এবং এই মিসগাইড থেকে কিন্তু আমরা অনেক সময় দেখেছি আমাদের স্পোর্টসে স্পেশালি আমরা অনেক জায়গায় হোঁচট খেয়েছি। এবং সেই হোঁচট খাওয়ার থেকে যদি আমিনুল হক নতুন এসছেন, এবং ওনাকে আমি মনে করছি যে উনি যথেষ্ট বিজ্ঞতা নিয়ে উনি কাজ করবেন, এবং যদি করেন, স্পোর্টস শুড হ্যাভ এ ভেরি গুড ফিউচার। যেটা পাইলট বলছিল যে আমাদের কিন্তু আসলে ট্যালেন্ট হান্ট করার সুযোগ থাকলে ট্যালেন্টের কোনো অভাব নেই, কিন্তু আমরা যদি পেট্রোনাইজ না করতে পারি, আমরা যদি এদিকে ধরে করে রাখতে না পারি, দেন দেয়ার ইজ এ প্রবলেম। আপনি ধরেন ফুটবলের কথা যদি বলি, ফাহাদরা আসার আগ পর্যন্ত কিন্তু ফুটবল চলছিল, আমরা ভুলেই গেছিলাম যে ফুটবল বলে একটা খেলা আমাদের দেশে আছে। বাট ট্র্যাক ব্যাক করলে পাইলটের বাবার সাথে আই প্লেড ফুটবল, আমাদের শামসু ভাইয়ের সাথে। পাইলট ওয়াজ নট বর্ন দেন প্রবাবলি, এবং ওই সময় থেকে ফুটবল ওয়াজ দি নাম্বার 1 গেম। আমি মনে করি এখন তাবিদ আওয়াল এবং ফাহাদরা যখন আসছে, কেন জানি ফুটবলের জাগরণটা আবার উঠেছে। এখনও আমরা সাকসেস পাই নাই বিরাট বড়, বাট লিডারশিপ ম্যাটার্স। আমরা অনেকেই হয়তো অনেক কিছু নিয়ে ক্রিটিসাইজ করি অনেককে, বাট যখনই আমাকে ওই চেয়ারটায় বসাবেন তখন দেখবেন যে দেয়ার ইজ এ বিগ প্রবলেম, আই ক্যানট মুভ বিকজ দেয়ার আর মেনি আদার ইস্যুস। তো ওইখান থেকে আমি বলবো, ওনারা যে কাজগুলো করছেন, ফুটবলকে যেরকম একটা জাগরণ দিয়েছে, ক্রিকেট একটা জায়গায় চলে আসছে, এর থেকে আরও উপরে উঠতে হবে, নিচে নামা যাবে না। আমরা উই নিড টু টাচ দি সাম কাইন্ড অফ কাপ, এশিয়া কাপ হোক, ওয়ার্ল্ড কাপ হোক। তো ওই জায়গায় পাইলটরা কাজ করছে, সবাই হলো কোঅপারেশন করা দরকার। এখন যদি কেউ কারো শত্রুতা, পুরানা রেশারেশির থেকে যদি কোনো কিছু করি, সে জায়গা থেকে আমরা বলবো উইল গো 10 স্টেপ বিহাইন্ড। এটা কোনোদিনই কোনো সুসংবাদ আমাদের জন্য আনবে না। আমাদের নতুন মন্ত্রীর কাছে বলবো, অনেক কাজ আছে, আইনের অনেক চেঞ্জ করতে হবে, 2018 ক্রিয়া আইন চেঞ্জ করতে হবে, উপজেলা, জেলা, বিভাগীয় গঠনতন্ত্রগুলো চেঞ্জ করতে হবে, নির্বাচনী আইন চেঞ্জ করতে হবে। দেয়ার আর সো মেনি থিং। Luckily you know about me because you are one of the pioneer for putting me probably in the search committee. তো এই সার্চ কমিটিতে কাজ করাতে এই জিনিসগুলো আমাদের কাছে আছে, আমরা করে রেখেছিলাম। দুর্ভাগ্যবশত আগে যিনি আমাদের অ্যাডভাইজার ছিলেন উনি এটা নেন নাই, কার উপদেশে নেন নাই এটা আমি জানি না, বাট আমরা পিছিয়ে গেছি। এখন যদি উনি চান, উই ক্যান অলওয়েজ গো ফরওয়ার্ড অ্যান্ড উই ক্যান হেল্প হিম আউট। কাজগুলো করা আছে, উনি এটারে পরিচ্ছন্ন করে যদি মনে করেন এই কাজগুলোকে চেঞ্জ করা যাবে, সেটাই করতে হবে। একই সাথে ওনার কাছে আমি আরেকটা টিভিতেও দাবি রেখেছিলাম যে উনি শুধু একটা ডিসিশন এই বছর নেওয়া দরকার, এই বাজেটে কোনো টাকা বিল্ডিং বানানোর জন্য উনি যেন খরচ না করেন। উনি শুধুমাত্র টাকাটা খরচ করবেন ফেডারেশনগুলোকে সাবলীল করার জন্য। একটা বছর সব ফেডারেশন সাবলীলভাবে দাঁড়িয়ে যাবে। এরপরে উনি আরও 4 বছর থাকবেন ইনশাল্লাহ। উনি 4 বছর কনস্ট্রাকশন করুক, অনেক কিছু করতে পারবেন, কিন্তু এই একটা বছর সময় দিতে হবে। এবং এই একটা বছর যদি নিখুঁতভাবে উনি চিন্তা করে কাজগুলো করেন, উই হ্যাভ এ গুড ফিউচার। আমি এই জায়গা থেকে ফিরবো, ফাহাদ করিম আপনার কাছে আমি ফিরবো। খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এর মধ্যে চলে এসেছে আমার হাতে। আমি এই অংশটা ফাহাদ করিমকে দিয়ে শুরু করতে চাই। ইমরোজ ভাই একটু আগে বলছিলেন যে বাংলাদেশের ফুটবলের একটা নবজাগরণ হয়েছে, সেটা আমরা দেখেছি। প্রবাসী ফুটবলারদের এই টার্মটা আমি ব্যবহার করতে চাই না, আমি বলতে চাই তারা বাংলাদেশি ফুটবলার, এবং দে হ্যাভ আপলিফটেড দ্য স্ট্যান্ডার্ড অফ বাংলাদেশ ফুটবল। কিন্তু একটা জায়গা থেকে যায় সংকটের জায়গা, সেটা হচ্ছে আমাদের ঘরোয়া ফুটবল। আমাদের ঘরোয়া ফুটবলের মান বলি, ঘরোয়া ফুটবলের ব্র্যান্ডিং বলি, এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেনি। ঘরোয়া ফুটবলের জনপ্রিয়তাটা আসলে সেই জায়গাটায় নাই, যেটা আমরা আমাদের বাবা চাচাদের কাছ থেকে শুনে এসেছি। একটা সময় ছিল, আমরা আমাদের জেনারেশন আমরা চোখে দেখি নাই। ঠিক এই জায়গাটা আপনি কি বলবেন? এটা কি মার্কেটিং ব্যর্থতা, নাকি সেটা কি স্ট্যান্ডার্ডের প্রবলেম? এবং যে ব্যর্থতাই হোক না কেন, বর্তমান সময়
নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী এসেছেন, রাষ্ট্র আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কিভাবে সহযোগিতা করতে পারে বা আপনারা কেমন সহযোগিতা এক্সপেক্ট করেন রাষ্ট্রের কাছে? আচ্ছা, প্রথমে আই থিঙ্ক দেয়ার আর টু ইস্যুস। প্রথমে ঘরোয়া লিগটা কিংবা ঘরোয়া স্ট্রাকচার নিয়ে কথা বলতে জি। চাই। এটা কার ব্যর্থতা ইজ নট ইম্পর্টেন্ট। যেহেতু আমি এখন ফুটবল ফেডারেশন আছি, আমি নিজে দায়িত্ব নিব। জি। আমি বলবো দিস ইজ আওয়ার ফেলিয়ার, সিম্পল অ্যাজ দ্যাট। এখানে ব্লেম গেম করার সুযোগ নেই। এখন এটাকে বেটার করার জন্য কি করতে হবে? আপনি জানেন যে ফুটবলের আই থিঙ্ক ক্রিকেটও ভেরি সিমিলার। আপনার লিগ কিন্তু গ্লোবালি হয় টিমদের দ্বারা। জি। একটা লিগ পরিচালনার কিন্তু ফেডারেশনের রোলটা হচ্ছে খালি ওভারঅল রুলস অ্যান্ড রেগুলেশনস ইমপ্লিমেন্ট হচ্ছে নাকি, ক্লাব লাইসেন্সিং বলেন, দ্য গাইডলাইন্স বলেন, টেকনিক্যাল রেফারিং বলেন, এখানে হচ্ছে কিন্তু ফুটবল ফেডারেশনের রোল। যেটা একটু আগে ইমরুল ভাই বলেন যে আমরা সবাইভাবে অলিম্পিক কি করছে, কেন প্লেয়ার ডেভেলপ করছে না, উনি আজকে ক্লিয়ার করলেন যে আসলে দ্যাট ইজ নট দেয়ার জব। সো লিগটা কীভাবে হবে এটা কিন্তু ডিপেন্ড করে অ্যাবসলিউটলি টিমদের উপরে। এখন আনফর্চুনেটলি আমাদের দেশে টপ টিম যারা বলেন কিংবা টিম যে কালচারটা আছে ওইটা কিন্তু এখনো পেশাদার হয় নাই। এটা আর্থিক অভাবের কথা বলতে পারেন, প্রফেশনালিজম বলতে পারেন, যারা ক্লাবগুলিকে চালাচ্ছে তাদের ম্যানেজমেন্ট ইস্যু বলতে পারেন। সো সেখানে একটা বড় ডিকে আছে আমাদের, উই হ্যাভ টু অ্যাডমিট ইট। এখন এটাকে আপলিফ্ট করার জন্য অ্যাজ এ ফেডারেশন আমরা কী করতে পারি? হ্যাঁ, মার্কেটিংয়ের জায়গাটা আমাদের কাজ আছে, আমরা ব্র্যান্ডিং করতে পারি, আমরা চেষ্টা করতে পারি সম্প্রচার যেন বেটার হয়, আমরা চেষ্টা করতে পারি সোশ্যাল ডিজিটাল মিডিয়াতে এটাকে আরও পপুলার করা। জি। দ্যাট পার্ট আমাদের দায়িত্ব এবং এটা আমরা করছি। আমি বলবো না যে আমরা খুব ভালো করছি তা না, বাট আমরা শুরু করেছি। গ্র্যাজুয়ালি সেটা আপনি দেখবেন ডেভেলপমেন্ট, ইনশাআল্লাহ সেকেন্ড লেগ শুরু হলে আমরা দেখবেন। বাট ওই জায়গাটা আমরা একদম আওয়ার হ্যান্ডস আর টাইট, যে টিমরা কিংবা ক্লাবসরা কীভাবে রান করবে এটা আসলে আমরা যদি এখন আপনি যদি বলেন যে হ্যাঁ আপনারা কি রুলস রেগুলেশনস নাই, হ্যাঁ আমাদের রুলস রেগুলেশন আছে, সেগুলো যদি আমরা 100% ইমপ্লিমেন্ট করি তাহলে বোধহয় একটা কিংবা দুটো ক্লাবই থাকবে বাংলাদেশে, আর বাকি কেউ থাকবেই না। আই এম সরি টু সে দ্যাট ইজ দ্য হার্ড রিয়ালিটি। এবং সেটার জন্য প্রতিবার আমরা এফসি থেকে ওয়েভার নিয়ে আসি যে আচ্ছা এই ক্লাবের এই ডেফিসিয়েন্সি আছে, আমরা ওয়েভার দিচ্ছি। যেমন একটা কথা বলতে পারি যে প্রত্যেকটা ক্লাব অ্যাজ পার এএফসি গাইডলাইন দে আর বাউন্ড টু হ্যাভ ইউথ টিমস, দে আর বাউন্ড টু হ্যাভ দেয়ার ওন ফিল্ড, জি। দে আর বাউন্ড টু হ্যাভ ওমেন্স টিম, বাট হার্ডলি এনি ক্লাব সেটা করে। এখন এখানে তো ফেডারেশনকে আমি করে দিতে পারবো না, এটা ক্লাবের উপরে, এটা টিমদের উপরে। সো এই জায়গাটাতে আমাদের ডেফিনেটলি ইটস অ্যাগেইন এটা কম্বাইন্ড একটা এফোর্ট। আমরা আমাদের তরফ থেকে যতটুকু পারি আমরা সহায়তা সবসময়ই করি এবং আমরা আশা করব ইনশাআল্লাহ আপনি যে কথাটা বললেন যে একটা ফুটবলের নবজাগরণ হয়েছে, সেটাকে জায়গায় আমরা যেরকম ফেডারেশন কাজে লাগাচ্ছি ফর ন্যাশনাল টিম, আই হোপ ক্লাব ওনাররা, ক্লাব ম্যানেজমেন্টরা তারা কাজে লাগাবে তাদের জন্য, সো দ্যাট ওভারঅল সবার জন্যই ভালো হয়। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যেটা বললেন যে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের কাছ থেকে ফুটবলের এক্সপেকটেশন কী, যেটা আমি আগেও বলেছি যে আপনার স্টেটের রোলটা ফুটবলে কিন্তু একটু ডিফারেন্ট। জি। ইটস নট অ্যাজ এ পার্ট অফ এ ডে টু ডে অপারেশন। ফেডারেশনটা কীভাবে চলছে না চলছে ও সেখানে কিন্তু স্টেট আসে না। বাট কোথায় স্টেট আসে, আমি যেটা আগে বলেছি আপনার স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার। আপনি মানে সো স্যাড টু সে যে আমরা এত ফুটবল লাভিং নেশন, আমাদের ফুটবল একটা সময় এত জনপ্রিয় ছিল, মাঝখানে কিছুটা একটু নেমে গিয়েছিল, এখন আলহামদুলিল্লাহ আবার এসছে। আমাদের কিন্তু বাংলাদেশের কোনো ফুটবল কমপ্লায়েন্ট একটা স্টেডিয়ামও নাই, ফিফা ফুটবল কমপ্লায়েন্ট, উই ডোন্ট হ্যাভ এ ফুটবল স্টেডিয়াম। সো দিস ইজ নট রাইট, দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার টু দ্য পিপল অফ বাংলাদেশ যারা ফুটবলটাকে এত ভালোবাসে। সো আই থিঙ্ক ইনফ্রাস্ট্রাকচারে ফুটবল মানে মন্ত্রণালয়ে ডেফিনেটলি একটা রোল থাকবে। টেকনিক্যাল টিম মানে যেটা একটু আগে ইমরুল ভাই বললো, আমি যেটা বলছিলাম যে আমরা কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন প্রজেক্ট অনেক বিল্ডিং দেখি। সো বিল্ডিংয়ের ভিতরে কারা কাজ করবে দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা অ্যাজ এ ফেডারেশন আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টটাকে এনরিচ করার জন্য যদি আমরা ফিনান্সিয়াল হেল্প হতে পারে, ইন কাইন্ড হেল্প হতে পারে, এনি সোর্স অফ হেল্প যদি আমরা পাই, দ্যাট উইল বি গ্রেট টু বি ভেরি অনেস্ট। কারণ এটা আমি দেখেছি, আমি মরক্কোতে দেখেছি, আপনার ইন্ডিয়াতেও আমি দেখেছি, ওরা স্টেট লেভেল থেকে সাপোর্ট করে, প্যাট্রোনাইজ করে। আর ফাইনালি একটা যেটা মানে আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ একটা হেলদি কালচার অ্যান্ড এনভায়রনমেন্টটাকে যেন প্রমোট করা হয়, বিকজ দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যখন আপনি একটু সুস্থ পরিবেশ থাকবে সেখানে কিন্তু পজিটিভ মাইন্ড, অনেক পজিটিভ ডিসকাশন হবে, পজিটিভ থটস আসবে। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, অলিম্পিক বলেন, দিজ আর অল ভেরি নিউট্রাল প্ল্যাটফর্মস অ্যান্ড দে শুড বি কেপ্ট অ্যাজ নিউট্রাল অ্যাজ পসিবল অ্যান্ড অ্যাজ এ স্টেট প্যাট্রোনাইজ করা হবে পজিটিভিটি। সো সেটাই আমরা আশা করবো ওনার কাছ থেকে। সামি, পাইলটের কাছে যাওয়ার আগে ফুটবল নিয়ে মানে অ্যাজ ইউ আর সেইং যে বাবা চাচার থেকে শুনছো, এটা শোনা লাগবে না। ইট ইজ আই এম সিটিং হিয়ার বিকজ 73 থেকে যখন ফুটবল খেলা দেখি তখন এই আবানি মোহামেডানের যে ডার্বি শুরু হলো, এইটা কিন্তু ইট ইজ নট ইভেন ইয়েট বাংলাদেশ টিম ক্রিকেট খেলছে বিশ্ব লেভেলে, সেই লেভেলেও কিন্তু পৌঁছাতে পারে না এই ক্রিকেট এখনও। মানে আমাদের আবানি মোহামেডানের ফুটবলের যে ক্রেজটা ছিল, এবং ওই সময় কিন্তু আমাদেরকে সবাই স্পন্সর দিয়েই কিন্তু ক্লাবগুলো চলেছে। অ্যান্ড একটা জিনিস ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ফুটবল কিন্তু অলওয়েজ ক্লাব বেসড, ইট গোজ টু দি টপ।
ক্লাব ভালো খেললেই সেখান থেকে ন্যাশনাল টিম বিভিন্ন জায়গায় প্লেয়ার নিয়ে এসে দেন দ্য নেশন বিকাম এ গুড ফুটবল নেশন। তো সেই জায়গাটা এখন ক্লাবের যে দুরবস্থা, স্পন্সরশিপ খুঁজে পাওয়া কিন্তু ক্লাবগুলোর জন্য খুব কঠিন। প্লেয়ারদেরকে এখন যেই পরিমাণ টাকা পয়সা দিয়ে আমাদের আনতে হয়, আদারওয়াইজ দে ক্যানট সার্ভাইভ। একটা জিনিস এখানে জাস্ট বলার জন্যই শুধু আমি আই টুক দি স্টেজ, সেটা হচ্ছে কোনো এক সময় ছিল যারা আমাদের এই খেলাধুলাকে স্পন্সর করেন তারা একটা ওয়েবার পেতেন তাদের ট্যাক্স থেকে। লাস্ট ফুটবল ফেডারেশন ওয়াজ দি লাস্ট ফেডারেশন যাদের এই এখতিয়ারটা ছিল স্পন্সর থেকে নেওয়ার পরে তারা ওই ওয়েবারটা পাবেন। সেইটাও গত বছরের জুনে তুলে নেওয়া হয়েছে। তাহলে এখন ক্লাবগুলোর আর্নিং সোর্সটা কি? Is there any earning source? Do they have stadium like other যে দোকান দিয়ে গেট মানি পায়? কিছুই নাই। তো ক্লাবগুলো কিন্তু ব্যক্তিগত প্যাট্রোনাইজেশনে চলছে। যারা করছেন আমি মনে করি বিরাট দানশীল লোক, তারা দিচ্ছেন, কিন্তু তাদের আর্থিক অবস্থা সবসময় ভালো থাকবে না, ব্যবসা মন্দা যাবে, ওনাকে পাওয়া যাবে না, তখন ক্লাবগুলো সার্ভাইভ কেমনে করবে? যার জন্য দেখছি মোহামেডানের মতন ক্লাব অনেক সময় ভালো টিম করতে পারছে না। আবার একটা খেলাই শুধু না, ক্রিকেট, ফুটবল, অনেকগুলা খেলা একটা ক্লাব চালায়। এগুলো পেট্রোনাইজ করার জন্য যারা এগিয়ে আসেন, সরকারের তরফ থেকে আমি মাননীয় মন্ত্রীকে বলবো, আমাদের ক্রীড়ামন্ত্রী, এটা যেন উনি ফিনান্স মিনিস্ট্রির আমাদের যেন মন্ত্রী আছেন তার কাছে তুলে ধরেন যে যারা এখানে স্পন্সর করবেন আইন আপনি করে দেন, যারা কোনো ফাঁকিবাজি না করে, কিন্তু তারা স্পন্সর করলে তারা যেন ওয়েবারগুলো পায়। যদি না পায় তাহলে তারা এখানে 1 কোটি টাকা খরচ করলে এটার উপরে 40 লক্ষ টাকা আরও ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে উনি এই টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করলে হয়তো বা তার জন্য বেটার। তো এই কারণে সিএসআর এর ক্ষেত্রে কতটুক দেওয়া যাবে পুরো আইন কানুন আমার জানা নাই, বাট এতটুক বুঝি সিএসআর যারা করবেন তাদেরকে কিন্তু সরকারের তরফ থেকে একটা কিছুতে একটা ইনসেন্টিভ দিতে হবে, ছাড় দিতে হবে। যদি না দেই, সরকারের পক্ষে আমার মনে হয় না 50টা ফেডারেশনকে লালন পালন করা খুব সহজ হবে। একই সাথে আমরা বিদেশে যাচ্ছি, এটাতেও সরকার লালন পালন করার জন্য টাকা দেয়। আমরা এগুলাকে পেট্রোনাইজ করছি, ক্লাবগুলোকে তো পেট্রোনাইজ সরকার করে না, ক্লাবগুলোকে ব্যক্তি পেট্রোনাইজেশনে। তো সেই জায়গাটা আমার মনে হয় সরকারের এই জায়গাটা একটু যদি করেন, আমার মনে হয় কিছুটা আমরা এগিয়ে যেতে পারবো। আমি সরি ফর টেকিং আপ। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি রেজ করেছেন, এবং সেটা ক্রিকেটের আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম তার সঙ্গে খুব প্রাসঙ্গিক। পাইলট ভাই, একটা দ্বন্দ্ব কিন্তু হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলরদের সাথে, ডিএফএ মেম্বারদের সাথে। এটা প্রত্যেকটা জেলার একটা কমন প্রবলেমের জায়গা। সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডের কাউন্সিলররা মাঠ পাচ্ছেন না টুর্নামেন্ট পরিচালনা করার জন্য, ডিএফএর তাদের প্রয়োজনে হয়তো বা স্টেডিয়াম অকুপাইড করে রাখা আছে। এই যে সমন্বয়গুলো, আমি যদি আপনাকে একদম এক্স্যাক্ট হিসাব দিয়ে, অন্তত 60টা জেলায় এই বছর ক্রিকেট লিগ হয়নি, গত 5, 7, 8, 10 বছর ধরে 40টার বেশি জেলায় ক্রিকেট লিগ হয় না। অনেকের কাছে আর্থিক সংকট থাকে, আবার অনেকের অর্থ জোগাড় করার পরও, আমি নিজেও একটা জেলার কাউন্সিলর, আমি আপনাকে একদম পিকচারটা বলতে পারি, আমি অর্থ জোগাড় করেছি, বাট ডিউ টু সাম রিজনস, ডিউ টু সাম পলিটিক্যাল রিজনস আমি লিগ করতে পারি নাই। এটা আজকে অনেক আমি বলে দিলাম কথাটা। এখন এই যে সংকটের জায়গাটা, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কি প্রত্যাশা করে নতুন ক্রীড়ামন্ত্রীর কাছে, যে এই সংকটের জায়গায় এই সমন্বয়টা কতটুকু হতে পারে বা কতটুকু হবে? দেখেন, সর্বপ্রথম আমি বলবো যে এখানে ক্রিকেট ফুটবল আলাদা করে দেখলে হবে না। এটা হচ্ছে পুরো একটা পরিবার। যে মনে করি যে স্পোর্টস মিনিস্টার আমার কাছে মনে হয় যে তার অনেক বড় একটা দায়িত্ব যে ডিজাইন করা। আমরা কিন্তু ডিপেন্ডেন্ট ছিলাম প্রত্যেকটা জেলা মাঠের উপরে। এই জেলা মাঠেই ফুটবল খেলা হয়, জেলা মাঠে কিন্তু ক্রিকেট লিগ হয়, জেলা মাঠে হকি হয়, সবই হয়। তো আমাদের যে পরিমাণ খেলোয়াড় বেড়েছে সেই পরিমাণ কিন্তু মাঠ বাড়ে নাই। তো সেই জন্য আমাদেরকে মাল্টিপারপাস ওইভাবে ইউজ করতে হবে, যে কীভাবে ইউজ করলে ফুটবলের জন্য খুব সহজ হবে, ক্রিকেটের জন্য খুব সহজ হবে। এভাবে যদি মাল্টিপারপাস আপনি ডিজাইন করতে পারেন, সাথে কিছু মাঠ বের করা, যে মাঠগুলোকে আপনি একদম প্রপার হয়েতে আরও বেশি পরিমাণ মাঠ বের করা। বিকজ এখন তো আপনার, আমার মনে হয় যে ঢাকা বাদে বাইরে বিভিন্ন জেলা পর্যায়ে প্রচুর জায়গা এখনও পকেট জায়গা আছে যেগুলোতে আপনি অনেক মাঠ বানাতে পারেন। তো আপনি স্টেডিয়াম বানানোর দরকার নেই, ওনাদের সাথে আমি একমত যে গ্যালারি বানানোর দরকার নেই। বাইরে নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, এরকম খেলার মতো সুন্দর সুন্দর জায়গা থাকে, মাঠ থাকে, ছেলেদের যেন প্রচুর পরিমাণ খেলতে পারে। আরেকটা যেটা বলছিলেন যে লিগ হয় না, আমি সমন্বয়টা কেন বলছিলাম, যে আমাদের ক্রিকেট বোর্ড আর্থিকভাবে অনেক, আমি বলবো যে সলভেন্ট, হ্যাঁ, কিন্তু সবাই তো একরকম না। বড় ছেলে হয়তো অনেক ইনকাম করে, ছোটো ছেলে ইনকাম করে না। তো আমার মনে হয় ছোটোদের জন্য এক ধরনের হবে, মানে ছোটো বলতে বোঝাচ্ছে যারা হয়তো আর্ন করে না, যেটা তাইকোন্ডো বা হকি, তাদের জন্য বড়দের দায়িত্ব হচ্ছে ওটাকে কী করে তুলে নিয়ে আসা। বড় ভাই ডাক্তার হয়েছে, ছোটো ভাইকে কী করে পড়ালেখা করে ছোটো ভাইকে ডাক্তার বানাবে। তো সুন্দর একটা ফ্যামিলির মতো ডিজাইন করতে হবে। এবং আপনি সমন্বয় বলতে কেমন, যেমন গোটা বাংলাদেশে যেমন আপনাকে প্রথমে বলছিলাম যে লিগ হয় না, এই লিগ কিন্তু ক্রিকেট বোর্ড
হয়তো বলতে পারে, পাঠাতে পারে চিঠি যে লিক করার জন্য, কিন্তু ওনাদের হয়তো ইন্টারেস্ট নাই, বিকজ তারা চিন্তা করছে ঠিক আছে কখন একটা ফান্ড আসবে তার জন্য আমি নিয়ে বসে থাকবো, প্র্যাকটিক্যাল কথা। জি। তো এইভাবে চলবে না, আপনাকে একটা সুন্দরভাবে গঠনতন্ত্র তৈরি করে দিতে হবে প্রত্যেকটা জেলার জন্য, যে এই গঠনতন্ত্রের মধ্যে আগে ধরেন সাপোজ এক্সাম্পল, আমি যতদূর জানা আমার প্লেয়িং ব্যাকগ্রাউন্ড থেকে ম্যাক্সিমাম জেলায় 10টা করে প্রিমিয়ার লিগের টিম আছে ক্রিকেটের। তো 10 ইন্টু ধরেন সাপোজ যে কোনো একটা আপনি যদি ভাগ করেন, বিভাগে সর বাদ দেন, 10 ইন্টু 15, তো 150 প্লেয়ার কি প্রিমিয়ার লিগ খেলার মতো প্লেয়ার আছে ওই জেলার মধ্যে? না। তারপরে 10টা টিম বানিয়েছেন কেন? ভোটের জন্য। এই ভোট সিস্টেমটাকে ফেলে দেন, আপনি নতুন ডিজাইনে যান। এটা মানে 50 বছর আগে মানুষ শখে খেলতো, সেটা কিন্তু আমাদেরকে এখন কম্পিটিশন চিন্তা করতে হবে, আমাদেরকে এখন চ্যালেঞ্জের জায়গায় যেতে হবে। শখেরও খেলা থাকবে সমাজ সেবার জন্য, কিন্তু আপনি করে রাখেন যে ঠিক আছে 10টার জায়গায় যদি আমি রেলিগেশন লিগ করতে পারি, যদি 2টা নামাবো একটা উঠাবো, 2টা নামাবো একটা উঠাবো, এইভাবে যদি 6টা টিম নিয়ে আসেন, কথার কথা ওই জেলাতে 6টা টিম নিয়ে আসেন, দরকার ডাবল লিগ খেলেন বা ট্রিপল লিগ খেলেন, আপনি ঘুম হারাম হয়ে যাবে। বিকজ হচ্ছে যে আপনি 1 নম্বর টিম 2 মাস ধরে যখন আপনি ম্যাচ খেলবেন, 2 মাস ধরে ম্যাচ খেলবেন, যখন 1 নম্বর টিম যখন 10 নম্বর টিমের সাথে খেলবে, ঘুমায় খেলবে, জানে যেহেতু মানে সব চাচা তো মামাতো, তো 2 মাস আপনি টাইম নষ্ট করছেন। বরঞ্চ আপনি 1, 2, 3 যে টিমগুলো আছে তাদের মধ্যে খেলার সময় ঘুম হারাম হয়ে যায়। তো এই কম্পিটিশনটা নিয়েছে। আজকে যদি ইংলিশ প্রিমিয়ার লিগ দেখবেন, ফুটবল খেলা কেন এত হেলদি হয়? 12 নম্বর টিম 1 নম্বরকে হারায় দেয়, বা 20 নম্বর টিম 1 নম্বরকে। কম্পিটিটিভ ফুটবল ওয়ার্ল্ড কাপের কথা শুনলাম, ইউরোপিয়ান এত টিম আছে আরও কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলার মতো, বাট পারে না, ওই 32টা নিয়ে খেলা হয়। তো এই চ্যালেঞ্জিং জায়গাটা নিয়েছেন, এবং যখন আপনি এই রেসিংয়ে যখন আসবেন, তখন কিন্তু আপনার ওই যে পুরাতন আমলের টিম, যার টাকা নাই, তার হয়তো মানে বিল্ডিংও নাই, কিছু নয়, মাঠও নাই, কিছু নয়, সে যে টিম নিয়ে ধরে বসেছে, সে কিন্তু ওই কম্পিটিশনে পারবে না। সে আলটিমেটলি ওখান থেকে ছড়ে আসবে, এবং দেখা হলো যে নতুন নতুন উদ্যোক্তা যারা আছেন, টিম চালাতে চান, তারা ওইখানে চলে আসবেন। তো এই জায়গাগুলোকে আপনি মানে বলবো যে একদম ডিজাইন করে এমন কিছু করতে হবে, ফুটবল, ক্রিকেট, হকি সবার কাছে ডিজাইন নিতে হবে, নিয়ে কীভাবে ইমপ্লিমেন্ট করলে এটা যেন চ্যালেঞ্জিং জায়গা হয়, এটা বসে রাখা যায় না। আর সোশ্যাল আর্ট যেটা করবেন, প্রিমিয়ার লিগে 6টা টিম রাখলেন, ফার্স্ট ডিভিশন 6টা টিম রাখেন, বাদ বাকি নিচে আপনি ওপেন রেখে দেন হয়তো 100টা টিম, এন্ট্রি ফি একটা দিয়ে দিলেন, এই এন্ট্রি ফির টাকাটা দিয়েও কোয়ালিফাইং হয় এরকম সব ছেলেকে খেলার সুযোগ দিবেন। বিকজ ইউ নেভার নো, হয়তো ওখানে ডাক্তার খেলছে, ইঞ্জিনিয়ার, তাদের জন্য একটা খেলার দরকার আছে। তো ওইখানে তারা সুস্থ তাদের জন্য খেলবে, ওর মধ্যে থেকে 1-2টা ভালো প্লেয়ার আসবে, যারা ভালো প্লেয়ার তারা আস্তে করে অবভিয়াসলি টিম খুঁজে বেড়াবে তাকে। তো এই চ্যালেঞ্জিং জায়গাটাও রাখবেন, সাথে সোশ্যাল ওয়ার্কটা রাখবেন, তাহলে আমার কাছে হয়। আর একটা মার্কেটিংয়ের জায়গা, আপনি যেটা বলছিলেন, আমি বলবো যে আমি দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমি যত জানি আন্ডার স্কুল ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু স্পন্সর হয়। একটা সময় ছিল আমি বলবো যে নির্মাণ স্কুল, পরে এখন প্রাইম ব্যাংক করেন, তো ধরেন একটা ভালো একটা হেলদি টাকা দেয়। 64 জেলায় আপনি যদি পুরো সমস্ত লিগগুলোর ধরেন, ঠাকুরগাঁ তাকে কেউ স্পন্সর করবে না, পঞ্চগড় তাকে কেউ স্পন্সর করবে না লিগের জন্য, আপনি সেন্ট্রালি ক্রিকেট বোর্ড থেকে যদি আপনি পুরা ওভারঅল গোটা বাংলাদেশের 64 জেলার জন্য একটা স্পন্সর নিলেন, একটা ভালো অ্যামাউন্ট নিলেন, পাওয়ার্ড বাই নিলেন, নিয়ে আপনি প্রত্যেকটা এ এবং বি চিটাগাং ডিস্ট্রিক্ট টিমকে যা দিবেন, নিশ্চয়ই ছোটো একটা ডিস্ট্রিক্ট টিমকে তা দেবেন না। বিকজ ওর লিগের কোয়ালিটি এবং এর লিগের কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য আছে। এ এবং বি দুটো বাংলাদেশের 64 জেলাকে ভাগ করেন, যারা ডেভেলপ করবে তারা এতে আসবে, যারা এ থেকে খারাপ করবে তারা নিচে চলে যাবে। এইভাবে আপনি ওই ফান্ডটা ওখানে দেন, যে যারা এ গ্রেডে থাকবে তারা হয়তো এই পরিমাণ টাকাটা পাবে, যারা বিতে থাকবে তারা এই পরিমাণটা পাবে, আর বাদ বাকি লোকাল স্পন্সর তারা নেবে। তো আপনাকে মার্কেটিং করার অনেক জায়গা আছে, বাট আমার কাছে মানে ডিজাইন করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যেভাবেই যান না কেন, গতানুগতিকভাবে যদি এভাবে আগাতে থাকেন, ইমপ্রুভ হবে। আমি শুধু ক্রীড়ামন্ত্রীর কাছে একটা আশা করবো, যেন রাইট পিপুল খুব ইম্পর্টেন্ট, আপনি ডিজাইন করবেন, রাইট পিপুল যদি না থাকে আপনি কিন্তু গাড়ি চালাতে পারবেন না। তো এইটা আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট, যে রাইট পিপুলের সাথে রাইট ডিজাইন করা, এবং আপনি ভিশন তৈরি করেন যে না কোন পিপুল। আপনি যখন একটা চেয়ারে, যখন আপনি চেয়ার আসবেন মেন চেয়ারে, তখন কিন্তু ইমরাজ ভাই বলছিলেন যে আপনাকে কারা অ্যাডভাইস করছেন, খুব ইম্পর্টেন্ট। এখন অ্যাডভাইস কি আপনি ওই লাইনে যাবেন না, রাইট জায়গায় থাকবেন, আপনার বিবেক কী বলছে আপনি নিজে বুঝতে পারবেন, যে আপনি যখন নিজেকে চিন্তা করবেন যে কোনটা রাইট কোনটা রং, আপনি কিন্তু বুঝতে পারবেন। আপনি যদি রাইট চিন্তা করেন তাহলে দেখবেন ঠিকই রাইট পিপুল পেয়ে যাবেন। এই জায়গাটা থেকে ফেরো আমি একটু স্পোর্টস এডুকেশন নিয়ে কথা বলতে চাই, যে স্পোর্টস এডুকেশন পুরো বিশ্বব্যাপী একটা গেম চেঞ্জার হয়ে গেছে। স্পোর্টস বায়োমেকানিক্স, ফিজিওলজি, আমরা এই টার্মগুলো থেকে অনেক পেছনে। আমি স্পোর্টস এডুকেশনটা নিয়ে একটু কথা বলতে চাই, যেটা পুরো বিশ্বব্যাপী একটা গেম চেঞ্জার হয়েছে, কিন্তু আমরা এর থেকে কিন্তু অনেক দূরে। আমি যদি একটু দায়িত্ব নিয়ে কথা বলি, বাংলাদেশের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সায়েন্স এডুকেশন চালু হয়েছে, বাংলাদেশের বেশ কয়েকটা পাবলিক ইউনিভার্সিটিতে স্পোর্টস সায়েন্স এডুকেশন চালু আছে। রাজশাহী ইউনিভার্সিটিতে আমি গেল কদিন আগে গিয়েছিলাম, সেখানে স্পোর্টস বায়োমেকানিক্স নিয়ে ছেলেরা পড়ছে, স্পোর্টস ফিজিওলজি নিয়ে পড়ছে, সাইকোলজি নিয়ে পড়ছে, অ্যানালিটিক্স নিয়ে পড়ছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ছেলেরা জানে না তারা পাশ করে বের হয়ে কী করবে। সো এই জায়গাটাতে আমরা আগামী দিনে কি প্রত্যাশা করতে পারি, বা আদৌ বাংলাদেশের মতো দেশে এই ইকোসিস্টেম বিল্ড আপ করা সম্ভব কিনা? স্বামী, এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি যদি জিজ্ঞেস করি যে
আমরা সোশ্যাল সয়েল সায়েন্স নিয়ে অনেকে পড়ালেখা করি না জি। তারা কি জানতেন কোথায় আসবেন? তাদের কাউকে কি আমরা ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত করেছি? না। আমরা তো কিউরেটার নিয়ে অনেক কথা বলি, বাট এই যে মাঠের পরিচর্যা, মাঠটা কি হবে, আমি বলছি না যে এটা তাদেরকে শেখানো হয়, বা তারা ওয়ান অফ It's দি a science. ব্রেন সায়েন্স, এটা তো তাদেরই কোনো জায়গা হয় না ক্রিকেটের মতন বড় ফেডারেশনে। এখন অন্যরা যারা পড়ছেন বায়োমেকানিক্স নিয়ে বা কি বলবো স্পোর্টস মেডিসিন বলবো না, স্পোর্টসের সায়েন্স নিয়ে যারা পড়ছেন, তারা কোথায় যাবে? এই আমাদের ফেডারেশনগুলো কুড বি দেয়ার ইন্ডাস্ট্রি, দে কুড বি এমপ্লয়েড হেয়ার। এবং এটা শুধুমাত্র ফেডারেশনে না, এটা যখন আমি ডিভিশন, জেলাতে, উপজেলাতে যাব, সেখানেও তাদের একটা মিনিয়েচার ফর্মে তাদেরকে তো একটা এমপ্লয়মেন্টের সুযোগ হবে, সে জায়গায় তাদেরকে নিয়ে এলাম। আমি একটা উদাহরণ দিতে চাই। আমরা কিছুদিন পরে আমাদের একটা ইভেন্টস আছে, সেটা হচ্ছে এশিয়ান বিচ গেমস, যেখানে 6টা টিম যাবে বাংলাদেশ টিমের। সেখানে হ্যান্ডবল ইজ ওয়ান। হ্যান্ডবল ফেডারেশন ড্যাফোডিল ফেডারেশন থেকে, ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে তাদের এই যে স্পোর্টস সায়েন্সে যারা আছেন তাদের একজন প্লেয়ার, শি ওয়াজ অলসো এ হ্যান্ডবল প্লেয়ার, সে গ্র্যাজুয়েশন করে এখন পিএইচডি বোধহয় করছেন, সে ওইখানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর। তাকে কিন্তু এনে তারা এমপ্লয় করেছে ফর হ্যান্ডবল। এবং আমি হ্যান্ডবল ফেডারেশনের সেক্রেটারির সাথে কথা বলছিলাম, সালাউদ্দিনের সাথে, সে বলছিল যে ইমরোজ ভাই, এ মার্ক ডিফারেন্স অ্যাপ্রোচে, আমরা একটা প্লেয়ার আসার পরে কীরকম পারফরমেন্স করেছে, তার গ্রাফটা কেন নিচে নামতেছে, কেন আবার উঠলো না, কোথায় যাচ্ছে, এভরিথিং ইজ মনিটর্ড অ্যান্ড ইট ইজ সায়েন্টিফিক্যালি। এবং তাদেরকে বলার পরে তারা বুঝতে পারতেছে হোয়াট দে আর ল্যাকিং। আচ্ছা, এখন আমরা হয় কি 39 বছরের একটা প্লেয়ারকে আমরা হকি টিম থেকে বাদ দেওয়ার পরে তোলপাড় হয়ে গেল বাংলাদেশে, কেন তাকে বাদ দেওয়া হলো? 39 বছরের একটা প্লেয়ার যদি ফিট থাকে, হি শুড প্লে, বাট যদি ফিট না থাকে, হোয়াই শুড উই পুশ হিম টু প্লে? পাইলট তো এখনও খেলতে পারবে, কোনো খেলায় নামালে ওকে সেঞ্চুরিও মেরে দিতে পারে বাংলাদেশ টিমে, আই ক্যান বেট। বাট তার মানে কি পাইলটকে আমি এখন খেলাবো? দের ইজ এ টাইম লিমিট। এই জিনিসগুলোই সায়েন্টিফিক ইউটিলিটিগুলো আমাদের নিতে হবে সায়েন্টিফিকভাবে। যেরকম আপনি এডুকেশনের কথা বলছিলেন, এটা আসলে সরকারের স্পন্সর দরকার, যে আমরা এই জায়গাগুলো ভ্যাকেন্সি দিচ্ছি, আপনারা আসেন, ফেডারেশনগুলোর সাথে কাজ করেন, আপনারা আমাদের আমাদের ডিভিশন, ডিস্ট্রিক্ট, এই জায়গাগুলোতে আসেন, অটোমেটিক্যালি দেখবেন যেরকম কমপ্লায়েন্সেসে যখন যান, আপনি ফার্স্ট যেমনটা বলছিল যে আমরা যখন একটা টিমকে দেই, ক্লাবকে দেই, সেই ক্লাবটা কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট তাকে থাকতে হবে, তার ডক্টর থাকতে হবে, তার কোচ থাকতে হবে, ট্রেন, সার্টিফাইড, সব থাকতে হবে। তো আমরা কিন্তু আগে এগুলো করতাম না। এখন যখনই করবেন তখনই কিন্তু এই যারা শিক্ষিত হয়ে আসছেন তাদের ভবিষ্যতে এমপ্লয়মেন্টের জায়গা আছে। এবং এই জায়গাটা করা মানে হচ্ছে আমরা যেরকম কর্মসংস্থানের কথা বলছি, the sports can also be an industry and a place where we can have people employed, এবং এরাই কিন্তু আমাদেরকে ফিউচার দেখাবেন। এবং আপনি প্রতিটা খেলাতে এই সায়েন্টিফিক ইউটিলিটি যেটা আমাদের আছে, এটাকে আমরা ইগনোর করার কোনো স্কোপ এখন নাই। এভরিথিং ইজ একদম ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে তাদের দিতে পারবে। যে এর জন্য বলছিলাম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সময় আসলে বাকি আছে আর 3 মিনিট, একটু ফায়াদ ভাইয়ের কাছে আসতে চাই। আমি একটু ঝটপট আপনাকে প্রশ্নটা করতে চাই। বাংলাদেশের নারী ফুটবলের যে জাগরণটা ছিল, সেই জাগরণের অন্যতম বড় কারণ কিন্তু ছিল স্কুল ফুটবল। এডুকেশন মিনিস্ট্রির সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের একটা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের কোলাবোরেশনও ছিল। সেটা আসলে কতটুকু জরুরি আগামী দিনগুলোতেও, এটা আমি শুধুমাত্র প্রাথমিক গণশিক্ষা বলছি না, প্রত্যেকটা স্পোর্টসের সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য এডুকেশন মিনিস্ট্রির সঙ্গে কোলাবোরেশনটা আসলে কতটুকু জরুরি আপনার কাছে কি মনে হয়? না, এটা তো অত্যন্ত জরুরি। আমি আপনাকে বুঝতে হবে, ট্যালেন্ট স্কাউটিং কিন্তু কোনো প্যারামিটার নাই। জি। ইউ ডোন্ট নো ফ্রম ওয়্যার উইল ইউ গেট এ ট্যালেন্ট। সো সেটার জন্য একটাই অপশন হচ্ছে, দ্য মোর ইউ হ্যাভ স্পোর্টস at the root level, the better off you are. জি। Education Ministry যেহেতু directly connected with all the schools all over the country, absolutely একদম রুট লেভেল থেকে বলে আপনি চিন্তা করেন। সো ওনারা যখন কোনো রকম খেলা আয়োজন করে, ডেফিনেটলি সেটা প্লেয়ার ইনভলভমেন্ট বলেন, ইনস্টিটিউশন ইনভলভমেন্টটা অনেক মেগা স্কেলে হয়। সো এটা অত্যন্ত জরুরি আমি বিশ্বাস করি, এবং আমি আশা করি সেটা যেন কন্টিনিউ হয়, বিকজ সেখান থেকে আমরা শুধু প্লেয়ার পাইনি, সেটা বড় কথা না। বাট আপনি চিন্তা করে দেখেন কতগুলো মেয়ে কিংবা ছেলে একটা সার্টেন টাইম পর্যন্ত খেলাধুলা নিয়ে আছে, এটা কিন্তু অনেক জরুরি। আপনি ওভারঅল সোশ্যাল ডেভেলপমেন্ট একটা রোলটা চিন্তা করেন। আপনি হয়তো চিন্তা করছেন যে একটা টুর্নামেন্ট থেকে আমি 2টা ভালো প্লেয়ার পেলাম, বাট সেখানে যে হাজার হাজার ছেলে মেয়ে এতদিন ধরে খেললো, এটার ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি। সো আই থিঙ্ক ইটস এ ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রাম, এবং আমি আশা করি বর্তমান সরকারের অধীনেও ইনশাল্লাহ ডেফিনেটলি এটা কন্টিনিউ করবে। এবং ইট ক্যান বি এ পুল অর এ প্ল্যাটফর্ম ফর জেনারেটিং গ্রেট ট্যালেন্টস, নো ডাউট অ্যাবাউট ইট।
পারত ভাই, আপনিও স্কুল ক্রিকেট আয়োজন করেছেন বা করেন রাজশাহীতে, আমরা সেটা জানি। এই কোলাবোরেশনটা আপনার কাছে কতটুকু উপযোগী মনে হয় যখন শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের এই একদম রুট লেভেল থেকে প্লেয়ার সার্চিং বলি বা প্লেয়ার উঠে আনার ক্ষেত্রে এইটা কতটুকু আসলে চালু হওয়াটা বাংলাদেশে ফর্মালি গুরুত্বপূর্ণ? সমন্বয়টা খুবই ইম্পর্টেন্ট। এডুকেশন মিনিস্ট্রি, স্পোর্টস মিনিস্ট্রি এবং প্রত্যেকটা ফেডারেশনের এটা কোলাবোরেশন যদি থাকে, আপনার মনে হয় যে খুবই সুন্দর, ইজি, আপনি কিন্তু যে কোনো জায়গায় যেতে পারবেন। এবং এই আলটিমেটলি স্কুল এবং কলেজ এইসব জায়গাতে প্রচুর ট্যালেন্ট থাকে যারা হয়তো আলটিমেটলি ইউটিলাইজ হয় না। তো আপনি যদি প্রত্যেকটা জায়গায় স্কুলকে যদি স্কুল এডুকেশন মিনিস্ট্রি দিয়ে আপনি পুশ করেন যে খেলতেই হবে বাধ্যতা, এবং দেখবেন যে বাচ্চারা খেলার হয়তো স্কোপগুলো পায় না। তো সব কিছু আমার মনে হয় এটা সিস্টেম ডিজাইন করলে, এবং বাংলাদেশ এমন একটা মার্কেটিং যা 18 কোটি মানুষের জায়গা, এখানে কিন্তু আমার কাছে মনে হয় মার্কেটেরও একটা ভালো একটা আমি বলবো যে ভ্যালু আছে। আমরা মার্কেটটাও আমরা জানি না আসলে কতখানি এর ভ্যালু আছে। তো সব কিছু, খেলার মাঠও আছে, ইউটিলাইজ নাই। আপনি যদি বিভিন্ন জেলা শহরগুলোতে যান দেখবেন যে পকেট মাঠ, ছোটো ছোটো মাঠ, অনেক মাঠ আছে, সেই মাঠগুলো মেনটেন নাই। তো সমন্বয় সবাইকে মিলে একটা কাজ করলে এবং সাথে রাইট পিপুলগুলোকে প্রত্যেকটা জেলাতে আপনি পিক করতে হবে, কাদেরকে নিয়ে আসতে পারলে আমাদের ওই জেলাগুলো ডেভেলপ করবে। তো সেই রকম জায়গাগুলো আপনি চিন্তা করতে হবে। অর্থাৎ আপনি এই সমন্বয়ের জায়গাটা বলছিলেন। আমাদের কাছে 30 সেকেন্ডের মতো সময় বাকি আছে, একটু তিনজনের কাছ থেকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করতে চাই যে আলটিমেটলি 5 বছর পরে ক্রীড়াঙ্গনটাকে কেমন দেখতে চান? টপ অফ দি ওয়ার্ল্ড, এটার তো কোনো মানে আশা তো করবই, কিন্তু আমরা সেমনটা করছি কিনা সেটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। এবং যারাই আসেন অনেক প্রমিস করেন, তাদের প্রতিবন্ধকতাগুলো আমরা আসলে বাইরের থেকে জানি না। তারা যদি আন্তরিক হন এবং তারা যদি সত্যিকার অর্থে নিজেদেরকে নিয়োগ করেন, সে জায়গাটায় আমাদের প্রাপ্তি হবে। আগামী ওয়ার্ল্ড কাপ ক্রিকেট যখন T20 আমরা খেলবো ইনশাল্লাহ, আমরা চাই যে আমরা ফাইনালে যাব, এটা আমার চাওয়া। এশিয়া ফুটবলটা প্রমিজিং, ফুটবলে আমরা দেখতে চাই সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন অবশ্যই হব। এরপরে পরের ধাপে এশিয়া কাপে আমরা খেলতে যেতে চাই, পরে যেতে চাই না। হকি খেলার জন্য যারা আছেন, হকির দিকে তাকিয়ে আছি আমরা। হকি উইল মেক আস প্রাউড, আই এম শিওর। আন্তরিকতার কথাটা গুরুত্ব দিয়েছেন। ফাদ ভাই, কেমন দেখতে চান 5 বছর পর বাংলাদেশের ক্রীড়া? ডেফিনেটলি উনি যেটা বললেন আমি আমার সাথে ইকো করতে চাই যে রিজিনাল শ্রেষ্ঠত্ব চাই আমরা, নাম্বার 1, বোথ এট ম্যান অ্যান্ড ওমেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এশিয়াতে আমাদের মেয়েরা কোয়ালিফাই করেছে, দে হ্যাভ মেড হিস্ট্রি। সো এখন এটা ওই ইট শুডন্ট বি জাস্ট এ হিস্টরি, ইট হ্যাজ টু বি এ নর্ম নাও। মানে গোয়িং ফরওয়ার্ড এটা আমাদের নিয়মিত হতে হবে। এখন আমরা এশিয়ার টপ 12-এর 12th, আমাদের ইভেন্চুয়ালি এটা এগোতে হবে সো দ্যাট উই ক্যান গো ফর অলিম্পিক অ্যান্ড ওয়ার্ল্ড কাপ। ছেলেদের ক্ষেত্রে একই বলতে চাই, জাস্ট রিজিনাল শ্রেষ্ঠত্ব আমাদেরকে উই হ্যাভ টু আর্ন ইট এগেইন, বিকজ অনেক আগে সাফ জয়ী হয়েছি আমরা। অ্যান্ড দেন উই হ্যাভ টু স্টার্ট গেটিং ইন টু এশিয়ান লেভেল এজ ওয়েল, বিকজ ওইটার কোনো বিকল্প নাই। আর স্পোর্টস আপনি ভালো মতো জানেন, রাতে সাফল্য আসে না। It's a continued process. Exactly. Sustainable development. 20 সেকেন্ড সময় আছে, কেমন দেখতে চান 5 বছর পর? কি হয়েছে ইম্পর্টেন্ট না, আমার কাছে মনে হয় ব্রাইট ফিউচার আছে যদি আপনি ঠিকমতো প্ল্যান করতে পারেন। ইনশাআল্লাহ ঠিক মতো পরিকল্পনা করতে পারলে ব্রাইট ফিউচার আছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আই উইশ এই আলোচনাটা কন্টিনিউ করতে পারতাম, হয়তো বা ভবিষ্যতে কোনো একদিন আমরা এই আলোচনাটা আরও কন্টিনিউ করার চেষ্টা করব। দর্শক, এই ছিল আজকের স্যাটারডে নাইট স্পোর্টস। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।